আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী, রাস্তা অবরোধ, নগর ভবন ঘেরাও। ডিএসসিসির 2 কর্মী চাকরিচ্যুত, 1 জন বরখাস্ত। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি মানতে নারাজ মালিকরা, 7 দিন সময় দিয়েছে বিআরটিএ। বরখাস্ত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হতে পারে সন্দেহ মির্জা ফখরুলের। এবং ই-ভ্যালির ৩,৮০০ কোটি টাকার লেনদেনের বেশিরভাগই হয়েছে রাসেলের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে, হাইকোর্টে প্রতিবেদন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় ছাত্র নিহতের ঘটনায় আজও রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। একসময় নগর ভবনও ঘেরাও করেন তারা। বিভিন্ন সড়কে অবস্থান নেয়, বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এ সময় নিরাপদ সড়কের দাবিতে সরকারের কাছে 9 দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। শনিবারের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। সহপাঠী নিহতের ঘটনায় নটরডেম কলেজের শিক্ষার্থীরা মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। সেখান থেকে গুলিস্তান 0 পয়েন্টে গিয়ে সড়ক আটকে অবস্থান নেয় তারা। এ সময় নাইমের মৃত্যুর জন্য দায়ী গাড়ি চালকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি তোলে শিক্ষার্থীরা। মুহূর্তেই ব্যস্ত সড়কটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজটের। সরকারি গাড়িতে যদি আজকে মৃত্যুবরণ করে সেই দায় কে নেবে? ছাত্রদের কোনো নিরাপদই নয়। আমাদের যে দাবিগুলা, প্রত্যেকটা দাবি মেনে নিতে হবে। বিষয়টা খুবই দুঃখজনক যখন এটা সরকারি কোনো গাড়ির মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়। এক পর্যায়ে মিছিল নিয়ে তারা রওনা হয় নগর ভবনে। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। কয়েক ঘন্টা পর মেয়র শেখ ফজলুল মুহ তাপস এসে আশ্বস্ত করলে সড়কের অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। আপনারা যেই দাবি দিয়েছেন সেই দাবির সাথে শুধু আমি একমত পোষণ না, শুধু সম্মতি না, আমি আরো দাবি করি যেন সেই খুনির ফাঁসি হয়। সেই গাড়ি চালকের দায়িত্ব ছিল, সে সেই দায়িত্ব পালন করেনি। সে আরেকজন ভাড়াটিয়া গাড়ি চালকরে দিয়ে সেই গাড়ি চালিয়েছে। সুতরাং সবাইকে এই শাস্তি ভোগ করতে হবে। অন্যদিকে রাজধানীর ফার্মগেট, সায়েন্স ল্যাবরেটরি মোড় ও উত্তরা সহ বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় যানবাহনের কাগজ এবং চালকদের লাইসেন্স পরীক্ষা করে তারা। এ সময় লাইসেন্স না থাকায় শিক্ষার্থীদের কাছে হেনস্থার শিকার হতে হয় পুলিশ ও সরকারি যানবাহনের চালকদের। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আইন যেহেতু সবার জন্যই সমান, সেটা আমাদের জন্য, পুলিশের জন্য একইভাবে বিষয়টি প্রযোজ্য। এদিকে ঘাতক চালকের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঘটনা যে বা যারাই দায়ী তারা কঠোর শাস্তির মুখোমুখি হবেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গুলিস্তানে কলেজ ছাত্রকে চাপা দেয়া ময়লার গাড়ির চালক, পরিচ্ছন্নতা কর্মী হারুন মিয়া ও তাকে সহযোগিতাকারী আব্দুর রাজ্জাককে চাকরিচ্যুত করেছে সিটি কর্পোরেশন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবেই গাড়ি নিয়ে তা চালায় তারা। এতে আরও জানানো হয়, নিয়ম বহির্ভূতভাবে অন্যকে গাড়ি চালাতে দেয়ায় এর প্রকৃত চালক ইরান মিয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু ও তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি মালিকরা মানতে নারাজ বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম। বিআরটিএ ভবনে বাস মালিকদের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। এজন্য নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে গণপরিবহন মালিকদের 7 দিনের সময় দেয়া হয়েছে বলে জানান সচিব।
বৈঠকে জননিরাপত্তা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব, মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশ এবং শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা মালিক সমিতিকে অনুরোধ করেছি তারা নিজেদের মধ্যে বসে কতটা এই বিষয়ে কনসেশন তারা দিতে পারেন বা এই বিষয়ে তাদের কি বক্তব্যটা কি, এগুলো একটা যৌক্তিক প্রস্তাব সহকারে তারা আমাদের কাছে একটা বক্তব্য উপস্থাপন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি বিষয়টি বিবেচনা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসবে বলেও আশা করেন তিনি। রাতে রাজধানীর মধুবাগে ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা জানান। আমাদের ছাত্র ভাইরা তাদের বাসের ভাড়া অর্ধেক করার জন্য কথা বলছে। মাননীয় প্রধানমন্ত্রী এটা জানেন। আমি ছাত্র ভাইদের বলবো এটাও একটা সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা কোনো যৌক্তিক দাবির বিরোধিতা করি না, আমরা সব যৌক্তিক দাবিকে সম্মান করি। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনে ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়। ফজল রবির রিপোর্ট। আওয়ামী লীগ থেকে বহিষ্কারের পর এবার সাময়িকভাবে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ হারালেন জাহাঙ্গীর আলম। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ এসেছে। সেগুলো সুষ্ঠু তদন্তের স্বার্থে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। কিছু কিছু জমি দখলের বিষয় আছে এবং অন্য জনগণের স্বার্থের পরিপন্থী কাজকর্মের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে। এবার সরকারি সম্পদ অর্থ আত্মসাতের এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আছে। যেহেতু আইন অনুযায়ী কোনো নির্বাচিত জনপ্রতিনিধি মেয়রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে এবং সে অভিযোগ যদি তদন্তের জন্য অর্থাৎ পরবর্তী নিষ্পত্তির জন্য আমলে নেওয়া হয় তাহলে আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করার নিয়ম আছে। পত্রপ্রাপ্তির 3 দিনের ভিতরে ক্ষমতা হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করতে গিয়ে মাঠ পর্যায়ে কতদিন সময় লাগবে এই কথাটা তো একদম সুনির্দিষ্ট করে বলাটা ঠিক হবে না। এটা বেশি সময় লাগতে পারে আর হয়তো আরও নতুন নতুন তদন্ত বিষয় আরও এর সাথে যোগ হতে পারে। তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত প্যানেল মেয়রদের মধ্যে জ্যেষ্ঠতার আলোকে একজন মেয়রের দায়িত্ব পালন করবেন। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিং করা হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতি থেকে দূরে সরাতেই সরকার খালেদা জিয়ার জীবন নাশের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদলের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজবীর রিপোর্ট। বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত 8 দিনের কর্মসূচির প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। এতে বিএনপি নেতারা অভিযোগ করেন, সব শ্রেণীর মানুষের দাবি উপেক্ষা করে শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশের কারণে খালেদা জিয়াকে চিকিৎসা বঞ্চিত করছে সরকার। তাদের দাবি, গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসিত করতেই সরকার খালেদা জিয়ার সাথে চরম অমানবিক আচরণ করছে। স্যাঁতসেঁত একটা ঘরের মধ্যে তাকে প্রায় 2 বছর আটক করে রাখা হয়েছে। এরপরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেই হাসপাতালে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। অনেকের মধ্যে এই প্রশ্ন এসছে যে সেদিন কি বেসরকারি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোনো ব্যবস্থা করা হয়েছিল? আমরা এটা পরিষ্কার করে জানতে চাই। তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না, তাকে জামিন দেওয়া হচ্ছে না। আক্রোশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, আজীবন যিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন তিনি সরকারের প্রতিহিংসার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি জানান, বিদেশে উন্নত চিকিৎসা দিতে না পারলে খালেদা জিয়ার জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে। সারা দেশের মানুষ তো বলছেই, সব পেশার লোক বলছে, ডাক্তার বলছে, উকিল বলছে, বুদ্ধিজীবীরা বলছেন, অধ্যাপকেরা বলছেন, কিন্তু তিনি এটা শুনতে চান না। কেন চান না? তার প্রতিহিংসা, তার প্রতিশোধ, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি রাজনীতি থেকে শুধু নয়
জীবন থেকে এখন তাকে নিশ্চিহ্ন করবার জন্য এই চক্রান্ত করছেন বন্ধুগণ। খালেদা জিয়ার জীবন রক্ষায় সরকারকে দাবি মানতে বাধ্য করতে নেতাকর্মীদের রাজপথের আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিদেশ থেকে ডাক্তার এনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা করাতে দলটির নেতারা আগ্রহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদে বিশেষ আলোচনায় তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার দোহাই দিয়ে খালেদা জিয়াকে বিদেশে নিতে চায় বিএনপি। সরকারি দলের সাংসদরা আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন সরকারকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এ সময় দেশে দুর্নীতি বেড়েই চলছে দাবি করে বিএনপির সংসদ সদস্যরা বলেন, রাজনৈতিক অধিকার হস্তক্ষেপ সহ 16টি বিষয়ে রেড জোনে আছে বাংলাদেশ। আমরা বলেছি বিদেশ থেকে যদি ডাক্তার আনতে হয় আনেন, চিকিৎসা করান, সেই লাইনে কোনোদিন হাঁটবে না, সেই কথা চিন্তাও করবে না, সেই দিকে একটা পদক্ষেপও নিবে না, শুধু বলবে বিদেশ পাঠাইতে। তোরা ভাব পাসের জন্য মারামারি করছে, সেইখানে ছাত্রলীগের ছেলেরা মিছিল নিয়ে গিয়ে স্কুল কলেজের ছাত্রদের উপর হামলা চালাচ্ছে, এইটি নিন্দা জানার ভাষা আমার নাই মাননীয় স্পিকার। এমন একটি নূতন প্রজন্ম তৈরি করতে চাই, যেই প্রজন্ম বাংলাদেশকে 2041 সাল নাগাদ এমন একটি রাষ্ট্রে রূপান্তর করবে, যেই রাষ্ট্র পৃথিবীর সামনে উন্নয়নে মানবিকতায় উদাহরণ সৃষ্টি করবে। দুর্নীতি নিয়ন্ত্রণের চেষ্টা দূরেই থাকুক, দুর্নীতি বরং ক্রমাগত বাড়ছে, কারণ ক্ষমতাসীন সরকার আর তাদের সহযোগীরা হয়ে পড়েছে প্রতিটি দুর্নীতির অংশ। যে আপনি যে কষ্ট করে যে অর্জনগুলো করছেন, এই অর্জনগুলো কিন্তু ভবিষ্যতে ধরে রাখা যাবে না। আজকে গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে আপনার নির্বাচন, সেই নির্বাচনকে আমাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ করতে হবে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি বিএনপির কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহযোগিতায় বেগম জিয়ার সুচিকিৎসা চলছে বলে আবারও উল্লেখ করেন তিনি। বিএনপি বেগম জিয়াকে স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে যতটা না তারা তার চিকিৎসার ব্যাপারটা তারা উদ্যোগী হয়েছেন, তার চেয়ে বেশি তারা বিষয়টি নিয়ে রাজনীতি করেছে। জন্মের সাথেই মৃত্যু লেখা থাকে, অসুস্থ হয়ে অনেকে মারা যায়, কারণ সেটা সরকারের উপরে আপনি কথায় কথায় দৌড় চাপাবেন, এটাও তো ঠিক নয়। ই কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির 36টি ব্যাংক হিসাবে ৩,৮০০ কোটি টাকা লেনদেন হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয়। এই লেনদেনের বেশিরভাগই হয়েছে প্রতিষ্ঠানটির এমডি রাসেলের ব্যক্তিগত অ্যাকাউন্টে। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 28 ফেব্রুয়ারি। বিস্তারিত নজিবুর রহমানের রিপোর্টে। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর অর্থ পাচারের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন হাইকোর্ট। এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আংশিক প্রতিবেদন দাখিল করেন সংশ্লিষ্টরা। প্রতিবেদনে প্রায় 4,000 কোটি টাকা লেনদেনের তথ্য উঠে আসে। আর বিভিন্ন সময়ে সেই অর্থ ই-ভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফার হয়, যা মানি লন্ডারিংয়ে শামিল বলে মনে করছেন রিটকারী আইনজীবী। প্রচুর পরিমাণ টাকা তার ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং অন্যান্য যে অ্যাকাউন্ট আছে সেইখানে বিনা কারণে ট্রান্সফার করা হয়েছে। তারা এই ট্রান্সফারটাকে এক ধরনের মানি লন্ডারিং হিসেবেই অভিহিত করেছেন। রিটকারী আইনজীবী আরও জানান, গ্রাহকদের পাওনা টাকা পরিশোধে ই-ভ্যালির কাছে বর্তমানে রয়েছে মাত্র 3 কোটি টাকা। প্রায় 3,800 কোটি টাকা এখানে লেনদেন করেছেন এবং এর অধিকাংশ টাকাই তারা অন্যান্য অ্যাকাউন্টে তারা এটা ট্রান্সফার করেছেন এবং বর্তমানে মাত্র 3 কোটি টাকার মতো তাদের রয়েছে। যেহেতু এটি একটি ফাইন্যান্সিয়াল স্ক্যাম, এটির শর্টকাট কোনো সলিউশন নাই, এটি সময় লাগবে। সমন্বিত উদ্যোগ নিয়েছে মিনিস্ট্রি অফ কমার্স। আমরা সবাই মিনিস্ট্রি অফ কমার্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।
এদিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে আদালতকে জানানো হয় ই কমার্স প্রতিষ্ঠানগুলোর দেখভালের জন্য 15 ও 16 সদস্যের দুটি কমিটি করা হয়েছে। প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিন 16 সেপ্টেম্বর গ্রেফতার হন। আরও কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের কর্ণধাররা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছেন। নজিবুর রহমান, ATN বাংলা, ঢাকা। তালিকা থেকে বাদ পড়া মুক্তিযোদ্ধাদের গ্যাজেটে অন্তর্ভুক্তিতে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে 10% কোটা বাতিল ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। রায়ে মুক্তিযোদ্ধাদের গ্যাজেট ভুক্তির ক্ষেত্রে 10% কোটা সংক্রান্ত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। 2019 সালের 18 এপ্রিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পরিপত্রটি জারি করে। পরিপত্রে বলা হয়, প্রত্যেক উপজেলায় গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়নি এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের গ্যাজেট ভুক্তির জন্য বিদ্যমান রাষ্ট্রীয় ভাতাভোগী সাধারণ মুক্তিযোদ্ধাদের সংখ্যার 10% বেশি তালিকাভুক্ত করা যাবে না। জামুকার ওই সিদ্ধান্তের ফলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকেই বাদ পড়ে যান। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত মহান মুক্তিযুদ্ধের সময়কার দুর্লভ চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত এই চিত্র প্রদর্শনী চলবে আগামী 27 নভেম্বর পর্যন্ত। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য। আমাদের কাছ থেকে পৃথিবীর পথ দেখে তেমন একটি রাষ্ট্র রচনা করতে চাই। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময়কার আলোকচিত্রগুলোকে নিয়ে আজকে যে অ্যালবাম প্রকাশিত হয়েছে, আমি মনে করি আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, 50 বছরের পরের প্রজন্ম, 100 বছর 200 বছরের পরের প্রজন্ম আমাদের বীরত্বগাথা জানতে পারবে এটি সংরক্ষিত হওয়ার কারণে। করোনা পরিস্থিতিতেও দেশের অগ্রগতি অব্যাহত আছে বলেই স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে পিছিয়ে পড়েনি বাংলাদেশ, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বলেছেন, LDC থেকে উত্তরণের পরেও আরও 12 বছর স্বল্প সুদের ঋণ সহ বিভিন্ন সুবিধার জন্য চেষ্টা চালিয়ে যাবে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু বিষয়ক সেমিনার শেষে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর বিষয় নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ জাতিসংঘ সাধারণ অধিবেশনে অনুমোদন হয় গতকাল। সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় এই সিদ্ধান্ত হয়। আমরা LDC হিসাবে অনেকগুলো বেনিফিট পেতাম, এভরিথিং বা আর্মস, আমরা সেইগুলোতে আপনার সস্তায় জিনিস বিক্রি করতে পারতাম। আগামীতে সেইগুলো আমরা লুজ করব। আমরা যাতে লুজ না করি আর আমাদের কম্পিটিটিভনেস আমরা বাড়াতে পারি, সেই জন্য আমরা কাজ করি। 26-এর পর আরও 12 বছর আমরা এই বেনিফিট পাওয়ার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যাব। আগামীতে যে আমরা লোন নেব, অধিকতর লোন পাবো, কিন্তু যে লোন নিব সেইখানে ইন্টারেস্ট রেট বাড়তে পারে, তো সেই ব্যাপারে আমরা খুব সতর্ক। করোনা ভাইরাসে দেশে একদিনে আরও 9 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 6 জন নারী ও 3 জন পুরুষ। গত 24 ঘন্টায় 18,888টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 237 জনের। শনাক্তের হার 1.25 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 360 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। উজানের পানির ঢলে প্রতি বছর দেশের নদ নদীতে 240 কোটি টন পলি জমছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে আগামী কয়েক বছরে অনেক নদীর অস্তিত্বই বিলীন হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন BIWT এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক অখিল কুমার বিশ্বাস, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত ও সাংবাদিক মহসিনুল করিম লেবু। অংশীজনদের সাথে আলোচনা করে আয়কর আইন 2022 খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি জানান, ডিসেম্বরের মধ্যে আয়কর আইন বাস্তবায়নে কাজ করছে সরকার। রাজধানীতে আয়কর আইন নিয়ে সেমিনারে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এতে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন জানান, আয়কর আইন বাস্তবায়নে আইনজীবীরা প্রয়োজনীয় সহযোগিতা দেবেন। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ওমানের মাস্কাট ও সোহার শহরে এনআরবি গেট টুগেদারের আয়োজন করেছে যমুনা ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা ও ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যাংকিং সেবার সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে ওমানে যমুনা ব্যাংকের নিজস্ব শাখা অথবা এক্সচেঞ্জ হাউস খোলার ইচ্ছা পোষণ করেন প্রধান অতিথি নূর মোহাম্মদ এমপি। সাতক্ষীরার শ্যামনগরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের 170তম শাখা ও ব্রহ্মরাজপুর বাজারে 97তম উপশাখা চালু হয়েছে। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোহাম্মদ সিরাজুল হক, মোহাম্মদ শামসুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল আমিন। সাতক্ষীরা ও শ্যামনগর শাখার ব্যবস্থাপক এবং ব্রহ্মরাজপুর উপশাখার ইনচার্জও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ডিজিটাল হসপিটাল এবং শুভঙ্কর কনসাল্টিং আয়োজিত বিউপির অ্যাকাউন্টিং ফোরাম অ্যাকফিনিটি 2021-এর সমাপনী অনুষ্ঠান হল বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপির বিজয় অডিটোরিয়ামে। এই অনুষ্ঠানের প্রতিযোগিতায় বিজয়ী প্রথম 3 জনকে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মুশফিকুর রহমান। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে উলভস অফ মতিঝিল গ্রুপ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও অধ্যাপক ডক্টর মাহফুজুল হক। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাজারে এলো দেশে তৈরি নোকিয়ার মোবাইল হ্যান্ডসেট G10 ও G20। সেট দুটি গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটির কারখানায় তৈরি। রাজধানীর একটি হোটেলে সেট উন্মোচনের ঘোষণা দেয় নোকিয়া ফোনের নির্মাতা প্রতিষ্ঠান HMD গ্লোবাল বাংলাদেশ। কর্মকর্তারা জানান, G10 এবং G20 ফোনগুলো 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। আকর্ষণীয় 6.5 ইঞ্চি টিয়ার ড্রপ ডিসপ্লের সাথে রয়েছে আঙ্গুলের ছাপ ও ফেস রিকগনিশনের মাধ্যমে ফোন আনলক অপশন, পর্যাপ্ত স্টোরেজ এবং 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ব্যাক ক্যামেরা। এবারে বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর। সাম্প্রতিক পারফরম্যান্স ও অভিজ্ঞ 3 ক্রিকেটার না থাকায় পাকিস্তানের বিপক্ষে টেস্টে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। অন্যদিকে টাইগারদের বিপক্ষে আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে সফরকারীরা। টেস্ট চ্যাম্পিয়নশিপে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল 10টায় শুরু হবে ম্যাচটি। মমিনুর রিপনের রিপোর্ট।
টি-20তে টানা পরাজয়ের ব্যর্থতার পর এবার বাংলাদেশের সামনে টেস্ট পরীক্ষা। ক্রিকেটের এই সংস্করণে টাইগারদের অবস্থা আরও বেশি নড়বড়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের গত আসরে খেলা 7 ম্যাচে মমিনুল হকদের সর্বোচ্চ সাফল্য ড্র। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্ট দিয়ে আবার শুরু হচ্ছে বাংলাদেশের নতুন লড়াই, যেখানে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য। এই ফরম্যাট আর টি-20 ফরম্যাটে অনেক ডিফারেন্স। আর আপনি যদি বলেন টেস্ট ক্রিকেটে তো পাকিস্তান অবশ্যই অনেক আগে আছে, অনেক আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রং টিম ইন দ্য ওয়ার্ল্ড। তো টেস্টে ওদের সাথে খুব চ্যালেঞ্জিং খেলা হবে। গত 3 বছরে খেলা 12 টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষেই 2টি জয় বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে 1 ড্র ছাড়া বাকি 9 ম্যাচেই হেরেছে মুশফিকুর রহিমরা। তার উপর দলে নেই ইনজুরিতে পড়া সাকিব ও তামিম আর অবসর নেয়া মাহমুদুল্লাহ রিয়াদ। তবুও ভালো কিছু করার স্বপ্ন দেখছে স্বাগতিকরা। নতুন চ্যাম্পিয়নশিপ শেষ হবে, ইয়াং টিম, সিনিয়র প্লেয়ার কেউ নেই, অবশ্যই এটা চ্যালেঞ্জ যে ক্যাপ্টেন হিসেবে আপনারা জানেন টেস্ট ম্যাচে আপনার ওয়ান ডে টি-20 ডিফারেন্ট আমি জানি, কিন্তু টেস্ট ম্যাচে অলওয়েজ সিনিয়র প্লেয়ারদের প্রয়োজন হয়। সেই সাথে আমার কাছে মনে হয় যে অবশ্যই একটা চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। টি-20 সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসী বাবর আজমের দল। তাছাড়া বাংলাদেশের বিপক্ষে 11 টেস্টের 10টিতেই জিতেছে পাকিস্তান। এর 5টিতেই ইনিংস পরাজয়ের লজ্জায় ডোবে টাইগাররা। এত কিছুর পরও প্রতিপক্ষ হিসেবে স্বাগতিকদের শক্তিশালী মানছেন পাক অধিনায়ক। টিপিক্যাল বাংলাদেশ উইকেট। ঘরের মাঠে বাংলাদেশ ভালো দল, অভিজ্ঞ 2-3 জন নেই, তবে নতুনরাও মেধাবী। প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক দলকে কখনোই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টানা ব্যর্থতায় বর্তমান সময়ে বেশ সমালোচনায় বাংলাদেশের ক্রিকেট। দলে রয়েছে অভিজ্ঞ ও পরিণত ক্রিকেটারের অভাব। এসবকে পাশ কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রতিরোধ গড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে চায় টাইগাররা। মমিনুর রিপন, এটিএন বাংলা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। নারী বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বের ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে 16 রানে হারিয়ে অসাধারণ এক জয় পেয়েছে থাইল্যান্ড। জিম্বাবুয়ের হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে 8 উইকেটে 176 রান তোলে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ 51 রান করেন ফারজানা হক। উদ্বোধনী ব্যাটার মুর্শিদা খাতুন করেন 46 রান। থাইল্যান্ডের অলরাউন্ডার নাতাইয়া বুচাত্থাম 26 রানে বাংলাদেশের 5 উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে ধস নামান। জবাবে থাইল্যান্ড 2 উইকেটে 132 রান তোলার পর বৃষ্টিতে আর খেলা হয়নি। শেষে বৃষ্টি আইনে 16 রানে জয় পায় থাই নারীরা। ম্যাচ সেরা সোর্নরেন টিপোচ 69 রান করেন। মার্সেল কাপ ষষ্ঠ সিনিয়র মেন্স শরীর গঠন প্রতিযোগিতায় দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে মিরপুরের ফিটনেস জিম, আর রানার্স আপ হয়েছে মিরপুরের ফিটনেস প্ল্যানেট জিম। ফিটনেস জিমের বডি বিল্ডাররা 6টি ওজন শ্রেণীর মধ্যে 2টিতে স্বর্ণ, 1টিতে রৌপ্য ও 1টিতে চতুর্থ হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি, সনদপত্র এবং অর্থ পুরস্কার দেওয়া হয়। বিকেলে এনএসসি টাওয়ারের শহীদ শেখ কামাল মিলনায়তনে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় উপস্থিত ছিলেন বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ অন্যান্যরা। এবারের প্রতিযোগিতায় 6টি ওজন শ্রেণীতে দেশের প্রায় 400 বডি বিল্ডার অংশ নেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানী, রাস্তা অবরোধ, নগর ভবন ঘেরাও। ডিএসসিসির 2 কর্মী চাকরিচ্যুত, 1 জন বরখাস্ত। গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবি মানতে নারাজ মালিকরা, 7 দিন সময় দিয়েছে বিআরটিএ। বরখাস্ত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হতে পারে সন্দেহ মির্জা ফখরুলের। এবং ই-ভ্যালির ৩,৮০০ কোটি টাকার লেনদেনের বেশিরভাগই হয়েছে রাসেলের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে, হাইকোর্টের প্রতিবেদন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি।
করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।